অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয় 2.2 এর একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার এই অঙ্কগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে দেখো, গত পর্বে আমরা 2.1 এর যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো ছিল, যে গাণিতিক সমস্যাগুলো ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 2.2 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং পরবর্তীতে আমরা এর ধারাবাহিকতায় আরো ভিডিও তোমাদেরকে কাছে আপলোড করব। যেমন 2.1 এর আমরা কয়েকটি পর্ব করেছি, ঠিক এরকম 2.2 এর উপরেও আমরা কয়েকটি পর্ব করবো, গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা আমাদের আমার এই পেজটি ফলো দিয়ে রাখো এবং ইউটিউব চ্যানেল আলমগীর হুসাইন এসিএ, এটা দিয়ে এই চ্যানেলটি হতে তোমরা পাবে, এখানে আপলোড করা হয়, এটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখো, অথবা ফেসবুক পেজ আলমগীর হুসাইন, এটাকে তোমরা ফলো দিয়ে রাখো। রাখলেই তোমাদের কাছে আমার নতুন নতুন যে ভিডিওগুলো আমরা তোমার জন্য তৈরি করব এবং তোমরা যদি সেটা দেখো তাহলে আমার সার্থকতা। ঠিক আছে, তো চলো আমরা আসলে এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা লিখে রাখছি, সেটা তোমরা জানো যে অষ্টম শ্রেণী 2.1 এবং 2.2 এর দুইটা প্রশ্ন, দুটি অধ্যায়ের মধ্যে প্রথমটা হচ্ছে সরল মুনাফার অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার অধ্যায়। তা আমরা জানি সরল মুনাফার অধ্যায়গুলো আমরা ইতিমধ্যে বুঝেছি। এখন সরল মুনাফাটা হচ্ছে কি? সরল মুনাফাটা হচ্ছে তোমার যে বছরের শুরুতে প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফাটা পাওয়া যায় তা হচ্ছে সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফাটা কি? চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে মুনাফা আসলের উপর যে মুনাফা পাওয়া যায় সেটা হলো কি? চক্রবৃদ্ধি মুনাফা। যদি আমি তোমাকে উদাহরণ দেই, যেমন আমি 50,000 টাকা ব্যাংকে জমা রাখছি, ঠিক আছে, এই 1 বছর পরে শুধু 50,000 টাকার উপরেই সুদ পাবো, পরবর্তী বছর আবার ওই 50,000 টাকার উপরে সুদ পাবো, পরবর্তী বছর আবার 50,000 টাকার উপরেই সুদ পাবো। এটা হচ্ছে আমার সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফাটা কি? যে আমি 50,000 টাকা ব্যাংকে জমা রাখছি, সেই জমাকৃত টাকার উপরে আমি পরের বছর আমি 5,000 টাকা, মনে করো 5,000 টাকা আমি সুদ পাইছি, 50,000 টাকা জমা রাখছি, এর মধ্যে আমার 5,000 টাকা আমি সুদ পাইছি, মুনাফা পাইছি, তাহলে আমার কত হলো মুনাফা? আসলে আমার কত হলো? হ্যাঁ, তাহলে মুনাফা হবে আমার তোমার 55,000। তাহলে এই 55,000 টাকা হবে আমার কি? মুনাফা আসল। এখন পরবর্তী বছর আবার এই যে 55,000 টাকাটা আছে এর উপরে তোমার আবার সুদ ধরা হবে, ঠিক আছে, পর্যায়ক্রমে ধরা আরো ধরা, মনে করো 5,000 টাকা হলো, তাহলে এই সুদ হলো 55,000 টাকার উপর, তাহলে হলো কত? 60,000। পরবর্তী বছরে কি আবার এই 60,000 টাকার উপরেই তোমার সুদ হবে। এই যে চক্রাকারে ঘুরবে এর হলো চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে। আর সরল মুনাফা, আমি যা টাকা জমা রাখছি শুধু সেই টাকার উপরেই আমরা মুনাফা পাবো, এই হলো সরল মুনাফা। এখন আসো, এখানে বুটে একটা তোমাদের জন্য একটা অঙ্ক লিখছি যে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়, আমরা জানি শতকরা যেখানে আছে সেটা মুনাফার হার, ঠিক আছে। তাহলে অথবা যেখানে মুনাফার হার থাকে সেখানে পার্সেন্ট থাকবো, আবার অনেক সময় শতকরা থাকলে সেখানে পার্সেন্ট থাকে না, কিন্তু সেটাও কি? মুনাফার হার। তাহলে শতকরা কয় টাকা, মুনাফার হার কত? মুনাফার হার বলতে আমরা কি বুঝি? মুনাফার হার বলতে বুঝি 100 টাকা 1 বছরে মুনাফা যত, তত টাকাকে আমাকে মুনাফার হার বলি। 100 টাকা 1 বছরে মুনাফা যত তাকেই আমরা কি? মুনাফার হার বলি। তাহলে বার্ষিক বলতে আমরা 1 বছর, শতকরা বলতে 100 টাকা 1 বছরে মুনাফা আমার 10 টাকা, তার মানে 10%। তার মানে আমরা 10% আমরা বলতে আমরা কি বুঝি? পরীক্ষা যদি আসে যে 10% বলতে তোমরা কি বুঝো? 10% বলতে আমার মুনাফা বলতে আমরা বুঝি 100 টাকা 1 বছরের মুনাফা, ঠিক আছে। 100 টাকা 1 বছরের মুনাফা কত? 10 টাকা। এটা এভাবে লিখে দিতে হবে। এখন আসো, বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা, তারপর মুনাফার হার আছে 10 টাকা এবং মুনাফায় 5,000 টাকার 5,000 টাকার মানে এই যার উপরে মুনাফা ধরা হয় তাকে বলা হয় আসল। হ্যাঁ, তাহলে আসল হলো যে এখানে কত? 5,000 টাকা। সময় আমার এখানে কত? 3 বছর। হলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি পার্থক্য কত হবে? চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? চক্রবৃদ্ধি মুনাফা কতটা হবে? এই জায়গায় চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? একটা জিনিস আমরা জানি, সরল মুনাফার সূত্রটা হচ্ছে আয় সমান পি আর এন, অর্থাৎ আয় হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, আর তো হচ্ছে মুনাফার হার, আর এন তো হচ্ছে কি? সময়। এগুলো সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি? চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে, আমরা এই চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে আমাদের যে জিনিসটাকে করতে হবে সেটা আগে আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা বাই করতে হবে। কি বাই করতে হবে? চক্রবৃদ্ধি মূলধন। কারণ চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়, চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনকে আমরা যদি বলি, সূত্রটা লিখি, পি ইন্টু 1 প্লাস আর হোল টু পাওয়ার এন।
এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আর চক্রবৃদ্ধি মুনাফা যদি আমি বের করতে যাই, তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা যদি বের করতে যাই, তাহলে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমার পি বাদ দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এটা এখন এটা কি হয়ে গেল? চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হয়ে গেল। এটা হয়ে গেল চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান হবো কি? পি ইন্টু 1 প্লাস আর হোল টু পাওয়ার n মাইনাস পি, অর্থাৎ আমরা লিখতে পারি সি মাইনাস পি। সিতে আমরা কি বুঝি? চক্রবৃদ্ধি মূলধন। তার মানে চক্রবৃদ্ধি যখন মুনাফা আমরা বের করতে যাব, তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাকে চক্রবৃদ্ধি মূলধনের মানটাকে বের করে দেবো। আর চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু পাওয়ার n। এই চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমি আসল বিয়োগ করি, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে। ঠিক আছে, তারপর কি বলছে? পার্থক্য নির্ণয় করতে বলছে। পার্থক্য বলতে আমরা বুঝি, যদি পার্থক্য বাই করতে গেলে তাহলে আমাদের বিয়োগ করতে হবে, অর্থাৎ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার মধ্যে বিয়োগ করে দিলে আমাদের পার্থক্যটা বের হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে এই অঙ্কে আগে সরল মুনাফা নির্ণয় করা, তারপরে পরে স্টেপে হচ্ছে কি? চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে, চক্রবৃদ্ধি মূলধনটা বাই করতে হবে। চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি? পি ইন্টু 1 প্লাস আর হোল টু পাওয়ার n। এই চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমি এই আসল বাদ দেই, তার আমার চক্রবৃদ্ধি মুনাফা বাড়াই গেল। তাহলে সরল মুনাফা বাড়াইলো, সরল চক্রবৃদ্ধি মুনাফা বাড়াইলো, এবং এদের মধ্যে পার্থক্য কত আমরা বিয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে। চলো কথা না বলিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আমরা যে প্রথমে সরল মুনাফার কথা বলছি, তাহলে সরল মুনাফার অঙ্কটা বাই করবো। তার আগে এই উদ্দীপকের মধ্যে, এই গাণিতিক সমস্যার মধ্যে কি কি দেওয়া আছে সেগুলো আমাকে লিখতে হবে। তাহলে এখানে আমাদের শতকরা বলছে, তাহলে এটা মুনাফার হার দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে দিয়ে, দেওয়া আছে কি দেওয়া আছে? মুনাফার হার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। তাহলে 10% লিখবো আমরা। শতকরা আছে 10%। 10% বলতে বুঝি 100 ভাগের 10। 8% বলতে বুঝি আমরা 100 ভাগের 8। 2% বলতে বুঝি 100 ভাগের 2। ঠিক আছে কথাটা? কারণ এভাবে কাটাকাটি করো, 10 একে 10, 10 10 100, তাহলে 10 ভাগের 1। ক্লিয়ার? তারপর আসলে এখানে কি দেওয়া আছে? এত টাকার, এটা আসল, এত টাকার উপর মুনাফা ধরা হইতেছে, যার উপর মুনাফা ধরা হয় সেটাকে আসল বলে। তাহলে আমরা এখানে আসল দেওয়া আছে, তাহলে আসলটা কত? আসল পি সমান দেওয়া আছে 5000 টাকা। লেখো আসল পি সমান 5000 টাকা। তারপর এন কি? এটা সময়, নির্দিষ্ট একটা সময় দেওয়া আছে। সময়কে প্রকাশ করা হয় কি? এন দ্বারা। কত বছর? 3 বছর। ঠিক আছে, এখন আমরা কি বাই করব? তথ্যগুলো আমরা এখান থেকে আমরা দেওয়া আছে আমরা লিখে নিলাম। এখন আমাদের বাই করতে হবে সরল মুনাফা। তাহলে সরল মুনাফা আমরা জানি, সরল মুনাফা সূত্র জানি। আমরা জানি না যে সরল মুনাফার ক্ষেত্রে কি জানি? আমরা সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি জানি? যে আয় সমান পি আর এন, যেখানে আয় হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, আর আর হচ্ছে মুনাফা, আর এন হচ্ছে কি? সময়। তাহলে আমরা এই যে মুনাফা বের করে নেই, তাহলে পি এর মানটা বসাই দাও, কত আছে? 5000 গুণন আর এর মানটা কত আছে? 10 ভাগের 1 গুণন এন এর মান কত আছে? 3। তাহলে এটা কাটাকাটি করো, তাহলে 10 দিয়ে এই 5000 যদি কাটি, তাহলে 100 না কাটা গেলে 500 থাকবে। 500 সাথে কার গুণ? তাহলে 3 যেহেতু মনে মনে 1 আছে, আর 3 উপরের সংখ্যা, তাহলে 3 এর সাথে 1 গুণ, 1 এর সাথে 5, 3 এর সাথে 1 3, আর 3 এর সাথে কত? 500 গুণ করলে 1500, অর্থাৎ এই 500, 1 এবং এই 3 এটি গুণ করলে হবে কত? 1500। তাহলে এটা হচ্ছে আমার কি? সরল মুনাফা। এখন আমাদের কি বাই করতে হবে? চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বাই করার আগে আমাদের কি করতে হবে বলছি? চক্রবৃদ্ধি মূলধনটা বাই করতে হবে। কারণ আমরা সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা জানি সি মাইনাস পি, যেখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আর পি হচ্ছে আমার কি? আসল। তাহলে আমি যদি চক্রবৃদ্ধি মুনাফা বাই করতে চাই, সি মাইনাস পি হবে, তাহলে সি এর মানটাকে বাই করতে হবে না? তাহলে সি সমান কি জানি আমরা? চক্রবৃদ্ধি মূলধন। এই জন্য আমরা চক্রবৃদ্ধি মূলধনটাকে এখানে বের করে নিব। তাহলে সরল মুনাফা আমরা পেলাম 1500 টাকা। ঠিক আছে, সরল মুনাফা আমরা কত পেলাম? 1500 টাকা। এখন আবার এইখানে আমরা লিখব যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, বা আবার দিয়ে লিখব যে আবার, যেহেতু আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বাই করতে হবে, এই জন্য আমাদের চক্রবৃদ্ধি মূলধনটাকে বের করে নিতে হবে। তাহলে তাহলে চক্রবৃদ্ধি মূলধনটা আমরা যেহেতু সূত্র জানি, সেটা আমরা সূত্রটা লিখে নিব যে চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু পাওয়ার এন। এখন পি এর মান বসাই দাও। পি এর মান কত? এই 5000 যোগ 1 যোগ আর এর মান কত? 10 এর 1। এই 10 এর 1 লিখো।
এন এন এর মান কত 3, যে উপরে 3 লেখা। তারপরে এই 5000, এখন এর ভগ্নাংশের যোগ বিয়োগ আছে, লসাগু করতে হবে। লসাগু কত 10, তাহলে মনে মনে 1 আছে, 1 আর 10 লসাগু 10, 10 1 দিয়ে 10 এর ভাগ করলে 10, 10 একে 10 যোগ এই 10 দিয়ে 10 এর ভাগ করলে 1, 1 একে 1, উপরে 3। তাহলে 5000, তাহলে গুণ দিয়ে দিই, তাহলে 10 আর 1 যোগ করলে কত হয় 11, 11 উপরে নিচে কত 10। আচ্ছা গুণ দেও, এর উপরে কত আছে 3। তাহলে 5000 গুণন 10 ভাগের 11 কতবার আছে 3 বার আছে, তাহলে 3 বার আমরা লিখবো। আমরা জানি a স্কয়ার সমান কি হয় a গুণন a হয়, তাহলে 10 ভাগের 11 উপর 3 আছে, তার মানে কতবার লিখবো এটা 3 বার। তাহলে 10 ভাগের 11 গুণন 10 ভাগের 11 গুণন 10 ভাগের 11। এখন ভগ্নাংশ গুণ আছে, কাটাকাটি করে নাও। তাহলে এই 10 দিয়ে যদি 5000 কাটি তাহলে 500 হবে, 100 কাটা যাবে। এই 10 দিয়ে যদি এই 500 কাটি তাহলে কত হবে 50 হবে। এই 10 দিয়ে যদি এই 50 কাটি 5 বার যাবে। ঠিক আছে, তাহলে আমাদের 5 11 11 11 আমরা গুণ করে নিব। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত হবে, তাহলে 11 গুণন 11 গুণন 11, তাহলে 11 গুণন 11 গুণন 11 গুণন কত 5 গুণ 5 ইকুয়াল দিলে 6655। এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন। আমাদের পার্থক্য বাই করতে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হয়েছে। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন কেন বের করে নিলাম, ওই যে চক্রবৃদ্ধি মুনাফা সূত্র আমরা জানি সি মাইনাস পি। তার মানে সি মাইনাস যদি পি বাই করতে যাই তাহলে সি এর মানটা আগে বাই করে না লাগে, এই কারণে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা আগে বের করে নিছি। এখন আমরা বের করে নিব চক্রবৃদ্ধি মুনাফা। কি বের করে নিব আমরা চক্রবৃদ্ধি মুনাফা, কারণ পার্থক্য বের করে নেব চক্রবৃদ্ধি মুনাফা সমান। এখন আমরা লিখবো চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। তাহলে সি এর মান আমরা পাইছি না কত 6655, মাইনাস পি এর মান দেওয়া আছে না 5000, এই 5000 বিয়োগ করলে কত হয় 1655, এত টাকা। তাহলে সরল মুনাফা আমরা পাইছি কত 1500 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা পাইছি কত 1655 টাকা। তাহলে একটা জিনিস খেয়াল করা, পার্থক্য যদি বাইক সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য বের করতে হচ্ছে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফার বের করতে গেলে চক্রবৃদ্ধি মূলধন বের করে নিবা। বের করার পরে ওই চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বাদ দিয়ে দিলে কি হবে, পি বাদ দিলে কি হবে চক্রবৃদ্ধি মুনাফা পাবে। এই চক্রবৃদ্ধি মুনাফা বেরিয়ে গেল। এখন বলছে সরল মুনাফা পাইলা 1500, চক্রবৃদ্ধি মুনাফা পাইলা 1650। এখন বলছে এদের মধ্যে পার্থক্য, তাহলে পার্থক্য কত বাই করতে পারবো না আমরা এখন। তাহলে এতএব লিখবো আমরা সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। এতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার কি লিখবো পার্থক্য, অথবা শুধু পার্থক্য লিখলেও চলবে। তাহলে পার্থক্য করতে হলে আমার এই চক্রবৃদ্ধি মূলধন মুনাফা হচ্ছে 1655 মাইনাস সরল মুনাফা হচ্ছে 1500, মাইনাস করে দিলেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে কত হবো 155 টাকা। তাদের এদের পার্থক্য হচ্ছে আমাদের 155 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা কিন্তু খুবই কমন অঙ্ক। অনেক সময় সৃজনশীলে দেখবা গ নম্বরের প্রশ্ন থাকতে পারে, অথবা তোমাদের সংক্ষিপ্ত নামে একটা প্রশ্ন এখন আসে, ওইখানেও কিন্তু এই ধরনের প্রশ্ন দিতে পারে। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই কোথায় বুঝতে না পারলে না আমাকে কমেন্টে জানাই। তারপর এর পরবর্তীতে কোন গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব তাও তুমি আমার কমেন্ট বক্সে জানাও, এবং সেই অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।